ফিওনা চোখ বড় করে তাকালো। বুঝতে পারলো সেই সিগন্যালের মাধ্যমে কিছু বড় বিপদ আসছে, কিন্তু কোথায় যাবে তারা? কি করবে তারা এখন? সেটা ঠিক, ফিওনা স্বীকার করে বলল, কিন্তু তাহলে এখন আমরা কোথায় যাব? এখনই আমাদের এখান থেকে দ্রুত সরে যেতে হবে। আমাদের এমন একটা নিরাপদ স্থানে যেতে হবে যেখানে ওরা আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবে না। জ্যাসপার উত্তেজিত গলায় বলল। এতক্ষণে সিগন্যালটি আরো তীব্র হয়ে উঠল। এটি শুধু কাকড়াদের মধ্যে সংকেত ছড়াতে থাকেনি, বরং পুরো জঙ্গলকেও তা একেবারে টানে। জ্যাসপার জানতো তাদের সময় খুব কম। কাকড়ার পাল খুব শীঘ্রই তাদের চারিপাশে ফিরে ফেলবে, আর সেই সময়ে তারা যদি পালানোর চেষ্টা করে তাহলে বিপদ আরও বাড়বে। ফিওনাকে নিয়ে দ্রুত জ্যাসপার এক পালনীয়ভাবে স্থান পরিবর্তন করতে শুরু করলো। তার চোখের কোণে কেবল অদৃশ্য আশঙ্কা ছিল, কিন্তু তার মন একদম স্থির ছিল। তার উদ্দেশ্য একটাই, ফিওনাকে নিরাপদে রাখা। ঝর্ণার গুহার প্রবেশ পথ ছিল অদ্ভুত, যেন কোনো প্রাচীন রহস্যের অন্ধকার সুরক্ষিত কোণ। জলপ্রপাতের গর্জন পিছনে গুহার ভিতরে প্রবাহিত হতো বিশাল জলধারা। এই গুহাটি জ্যাসপারের বাবা এলড্রোরাজের সম্রাট প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছিলেন, একটি নিরাপদ আশ্রয় যেখানে কোনো মনস্টার বা শত্রু তাদের অবস্থান শনাক্ত করতে পারবে না। গুহার ভিতরে ছিল বিশেষ এক প্রযুক্তি যা কাকড়াদের সিগন্যালের কার্যকারিতা বন্ধ রাখতে সক্ষম। সুতরাং তারা এখন অস্থির মুহূর্তগুলির মধ্যে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছিল। যাত্রাপথে ফিওনা দ্রুত পা চালাচ্ছিল, তবে তার দুর্বল শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছিল। কাকড়ার আক্রমণের পর তার পায়ের নিচের তল পাথরে কাটা পড়েছিল আর রক্ত ঝরছিল। সে কিছুটা অস্থির হয়ে উঠেছিল, কিন্তু জ্যাসপার ছিল তার পাশে। তুমি ঠিক আছো ফিওনা? জ্যাসপার তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে প্রশ্ন করল। ফিওনার মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল, তবে সে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমার পা। তার কণ্ঠে কষ্ট ছিল। জ্যাসপার কোনো কথা না বলেই তাকে শক্তভাবে ধরে ফিওনাকে নিজের কাঁধে তুলে নিল। তার শরীরের বিশালতা আর শক্তি ফিওনাকে নিরাপদে রাখতে সক্ষম ছিল। এই মুহূর্তে তার হৃদয়ে একটাই চিন্তা, ফিওনাকে কোনোভাবেই বিপদের মধ্যে পড়তে দেওয়া যাবে না। গুহার দিকে পা বাড়িয়ে ঝর্ণার জলপ্রপাতের গর্জন একদিকে দূরে চলে যাচ্ছিল, আর অন্যদিকে গুহার প্রবেশ পথের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই ফিওনার চোখে কিছুটা স্বস্তি এলো। তার শরীরের ব্যথা কিছুটা মিইয়ে আসছিল। জ্যাসপার তাকে সাবধানে গুহার ভিতরে নিয়ে গেল। গুহার ভিতরে একটি প্রযুক্তি নির্মিত সিস্টেম ছিল যা জায়গাটি নিরাপদ রাখার আর তাদের অবস্থান শনাক্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সিস্টেমটি কাজ করছিল চমৎকারভাবে, আর এখান থেকে কোনো মনস্টার বা শত্রু তাদের ট্র্যাক করতে পারবে না। ফিওনা নিঃশ্বাস ফেলল, কিছুটা শান্ত হয়ে। তার মনে শান্তি ছিল, কিন্তু যে হুমকি তারা পিছনে ফেলে এসেছে সে ভয় এখনও তার ভিতরে রয়ে গেছে। আর কোনো বিপদ নেই। জ্যাসপার ফিওনাকে গুহার গভীরে একটা নিরাপদ জায়গায় বসিয়ে তার পায়ের আঘাতটি পরীক্ষা করছিল। ফিওনা চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, কিন্তু কাকড়ার সিগন্যাল তো এখনো কাজ করছে। এখন আর কোনো বিপদ নেই ফিওনা। জ্যাসপার নিশ্চিন্তভাবেই বলল। এই গুহায় কেউ আসতে পারবে না, আমরা নিরাপদ। ফিওনা ধীরে ধীরে তার পায়ের কাটা স্থানটা লক্ষ্য করল। তারপর তার কণ্ঠে ধীরে বলে উঠল, তবে আমরা এখান থেকে কিভাবে বেরোবো যদি অন্য কিছু আসে? আমি আছি তো। জ্যাসপার বলল, তার চোখে শক্তি আর দৃঢ়তার ঝলক। এখন আমাদের একমাত্র কাজ হলো অপেক্ষা করা, সিগন্যাল অদৃশ্য হওয়া পর্যন্ত। ফিওনা একটু বিরতি দিয়ে মাথা নেড়ে জানালো, তাহলে আমরা এখানে থাকবো যতদিন না সিগন্যাল চলে যায়। হ্যাঁ, ঠিক তাই। জ্যাসপার বলল, এখন তোমার বিশ্রাম প্রয়োজন। এই সিগন্যাল 24 ঘন্টা পর্যন্ত কার্যকর, তারপর নিষ্ক্রিয় হয়ে যাবে। ফিওনার চোখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠল। তার শরীরের ক্লান্তি আর সত্তা কিছুটা শান্ত হয়ে গেল। তার পাশে থাকা জ্যাসপার তার জন্য এক ধরনের আশ্রয়ের মতো, তাকে অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্যে। এখন তাদের একমাত্র কাজ ছিল অপেক্ষা করা।
জানতো যতক্ষণ না কাঁকড়ার সিগন্যাল পুরোপুরি নিষ্ক্রিয় হয় ততদিন তারা এখানে নিরাপদ থাকবে। গুহার নিস্তব্ধতা যেন মুহূর্তের জন্যে থমকে গেছে। বাইরে ঝর্ণার স্রোতের শব্দ দূর থেকে ভেসে আসছে, আর ভেতরে জ্যাসপার নির্জীবভাবে গুহার পাথরের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, আর তার শরীর থেকে সবুজ রক্তের ধারা মাটির পাথরে গড়িয়ে পড়ছে। গুহার মৃদু আলো সেই রক্তের রহস্যময় ঝলককে আরো ভয়ানক করে তুলেছে। ফিওনা দূর থেকে তার দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর এক অজানা অনুভূতি তোলপাড় করছিল। জ্যাসপারের পেট আর পিঠের ক্ষত দেখে তার মন ভারী হয়ে উঠল। একে তো সে নিজেকেই বিপদের জন্য দায়ী ভাবছে, অন্যদিকে তার মনে পড়ছে আগের সেই ঘটনাগুলো। যখনই জ্যাসপার আহত হয়েছে, সে ফিওনার কাছাকাছি এসেছে এবং তার থেকে কোনো অজানা শক্তি গ্রহণ করেছে। ফিওনার মনে তখন একটি চিন্তার ঝড় বইতে লাগলো। বায়োকেমিক্যাল জ্যাসপার একবার বলেছিল, তবে কি এটা তার চুম্বনের মাধ্যমেই সক্রিয় হয়? সে জানে না, কিন্তু এই মুহূর্তে কিছু একটা করার জন্যে মরিয়া হয়ে উঠল। সে ধীরে ধীরে জ্যাসপারের কাছে এগিয়ে গেল। তার পায়ের নিচে মাটির পাথর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল, যেন গুহার প্রতিটি কণা তার চিন্তার বোঝা ভাগ করে নিচ্ছে। তার দৃষ্টি জ্যাসপারের মুখে আটকে গেল। মুখে ব্যথার ছাপ স্পষ্ট, কিন্তু তবুও সে রাজকীয় ভাব যেন ম্লান হয়নি। ফিওনা তার ঠোঁট একটু কেঁপে উঠল। তার হাত সামনের দিকে বাড়ানোর সাহস করল। তার হৃদস্পন্দন দ্রুত বেগে চলছে, যেন শরীরের রক্তস্রোত মাথার প্রতিটি কোণায় ধাক্কা দিচ্ছে। যদি এটা কাজ করে তাহলে আমি তাকে বাঁচাতে পারবো। তার মনে একটাই আশা। ঠিক যখন সে জ্যাসপারের মুখে কাছাকাছি গেল, তার ঠোঁট জ্যাসপারের ঠোঁট স্পর্শ করার মুহূর্তে জ্যাসপারের চোখ হঠাৎ খুলে গেল। তার গাঢ় সোনালি চোখ দুটো এমনভাবে জ্বলজ্বল করছিল যেন কোনো গভীর আগুন তার ভেতর থেকে জ্বলে উঠেছে। কি করছিলে তুমি? তার কণ্ঠস্বর গভীর এবং অনুপ্রবেশকারী, যেন সেই শব্দ গুহার দেওয়াল ভেদ করে ফিওনার অন্তরে গিয়ে পৌঁছল। ফিওনা হতচকিত হয়ে সরে গেল। তার গলা শুকিয়ে গেল। চোখে লজ্জা আর ভয়ে মিশ্রিত একটি চিহ্ন ফুটে উঠল। আমি ভাবলাম আপনি তো আহত, হয়তো। তার কণ্ঠ কাঁপছিল। জ্যাসপার তাকে এক দৃষ্টিতে দেখল। তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, তবে সেই হাসির গভীরতায় রহস্যের ছাপ ছিল। কি হয়তো? ফিওনা নিশ্চুপ। তার মনের ভিতর কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। না, সেদিন বললেন কিসের বায়ো কেমিক্যাল, ওটা কি তাহলে? জ্যাসপার ধীরে ধীরে উঠে বসল। তার শরীর এখনো রক্তাক্ত, কিন্তু তার চোখে এক অনন্য শক্তির ঝলক। সে ফিওনার দিকে ঝুঁকে বলল, বোকা মনে করেছিলাম, তুমি ততটা নও। কথা শেষ হতে না হতেই ফিওনা আর একবার থমকে গেল। গুহার আলোয় তাদের ছায়াগুলো যেন একে অপরের দিকে ঝুঁকে পড়েছে। ফিওনা জানতো না এই ড্রাগনের ভিতরে কত রহস্য লুকিয়ে আছে, আর সে নিজেই তার কতটা অংশ হয়ে উঠতে চলেছে। জ্যাসপার তখন নিজের মনের দুষ্টু পরিকল্পনা সাজাচ্ছিল। আমার বোকা মানবীটা সত্যি বোকা। ভেবেছে আমি আহত হলেই তার চুম্বনের প্রয়োজন হবে, কিন্তু এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুখে সামান্য ক্লান্তির ছাপ রেখে জ্যাসপার ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমার বায়োকেমিক্যাল দরকার ফিওনা। ফিওনার চোখ বড় হয়ে গেল। সে দ্বিধায় পড়ে গেল, কিন্তু কিছু বলল না। সে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। তার নড়াচড়া থেমে থেমে, যেন মন একদিকে চাইছে সাহায্য করতে আর অন্যদিকে কিছুটা সাবধান। জ্যাসপার তখন নিজের ঠোঁটজোড়া ধীরে ধীরে এগিয়ে আনতে শুরু করলো। তার দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ, তীক্ষ্ণ আর গভীর। কিন্তু ঠিক যখন সে তার পরিকল্পনা সফল করার মুহূর্তে পৌঁছলো, ফিওনা হঠাৎ হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। আপনি আমাকে বোকা বানাচ্ছেন, তাই না? ফিওনার কণ্ঠে দৃঢ়তা, তার চোখে মিশে ছিল প্রতারণা মুছে ফেলার ঝলক। আচ্ছা, আপনার কোনো বায়ো কেমিক্যালের দরকার নেই, আমি বুঝতে পেরেছি। জ্যাসপারের মুখে এক চিলতে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। আমার হামিংবার্ডটা পুরোপুরি বোকা নয়, তবে এত সহজে আমি হাল ছাড়বো না। সে মনে মনে বলল, তার চোখের কোণে খেলা করছিল দুষ্টু হাসি। তুমি যাই ভাবো ফিওনা, খেলা তো এখনো শুরুই হয়নি। জ্যাসপার মনে মনে বলল। গুহার অন্ধকারে ফায়ার প্লেসের মৃদু জ্বলন্ত আলোর মাঝে ফিওনা আর জ্যাসপার চুপচাপ বসেছিল।
আগুনের শিখা ফিওনার মুখে উজ্জ্বল আলো ফেলছিল, আর তার চোখের ভেতরে কিছুটা ক্লান্তি আর ক্ষুধার চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল গুহায়, তবে আগুনের তাপে কিছুটা উষ্ণতা অনুভব হচ্ছিল। ফিওনার পেট তখন গুঞ্জন তুলছিল। বেশ কিছু সময় ধরে খালি পেটে বসেছিল, আর তার তৃষ্ণা তো আরও বেশি অনুভূত হচ্ছিল। সে জানতো এখনো কিছু খায়নি, পানিও পান করেনি। এমনকি ড্রাগনের মতো শক্তিশালী জ্যাসপারও কখনো এমন অবস্থায় পড়বে না। কিন্তু সে তো একজন সাধারণ মানুষ। ফিওনার অবস্থা লক্ষ্য করেই জ্যাসপার অবশেষে কথা বলল। তার গভীর গাঢ় সবুজ চোখে কিছুটা নরমতা ছিল। তোমার কি খিদে পেয়েছে ফিওনা? ফিওনা কিছুক্ষণ চুপ ছিল, তার মাথায় খাবারের কথা ঘুরছিল। তারপর মৃদু স্বীকার করে বলল, হ্যাঁ, খুব খিদে পেয়েছে আর তৃষ্ণাও, তবে আপাতত পানি পান করতে পারলেই হতো। জ্যাসপার মাথা নেড়ে বলল, ঝর্ণা থেকে পানি পান করতে পারো। খাবারের ব্যবস্থা করতে হলে গুহার বাইরে বের হতে হবে, আর এটা বিপজ্জনক হবে। ফিওনা চোখে কিছুটা প্রশান্তি পেল, কারণ তার শরীরের অবস্থা একদম ভালো ছিল না। তৃষ্ণা মেটানোর জন্যে সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঝর্ণার দিকে এগিয়ে গেল। তার গা থেকে পানি ঝরছিল, আর তার গায়ের সাদা টপসটা ভিজে গিয়েছিল। কিন্তু সে কোনো রকম চিন্তা করেনি, শুধু পানি পান করতে ব্যস্ত ছিল। জ্যাসপার ফিওনাকে নীরবভাবে লক্ষ্য করছিল। ঝর্ণার স্ফটিকের মতো পানি উঁচু থেকে নেমে এসে নরম সুরে গড়িয়ে পড়ছিল, আর ফিওনা নিচের হাতে সেই পানি পান করার চেষ্টা করছিল। তার হাতের আঙ্গুলগুলো পানি ছুঁয়ে খুব আলতোভাবে কাঁপছিল, আর তাতে কিছুটা পানির প্ল্যাশ ছড়িয়ে পড়ছিল তার শরীরের ওপর। জামা ভিজে গিয়ে তার গা ত্বক যেন একে অপরকে আরও উন্মুক্ত করছিল, প্রতিটি মুহূর্তে যেন আরও বেশি আকর্ষণ জাগিয়ে তুলছিল। জ্যাসপারের হৃদযন্ত্র দ্রুত বেঁচে উঠছিল, চোখের দৃষ্টি আর অশ্রুতভাবে তার মধ্যে উথলে উঠছিল এক ধরনের প্রগাঢ় আকর্ষণ। ফিওনার সরলতা আর তার দৃঢ়তাই যেন কিছু একটা ছিল, যা তাকে এক অদ্ভুত টানে আবদ্ধ করছিল। ফিওনা যখন পানি পান করতে ব্যস্ত ছিল, সে খুবই অবহেলিত মনে হচ্ছিল, কিন্তু জানতো না যে এই ভয়ঙ্কর ড্রাগন পুরুষ জ্যাসপার তার প্রতি কতটা আকৃষ্ট। তার শরীরের প্রতি স্পর্শ, তার শ্বাসে ভেসে ওঠা হালকা গন্ধ, সব কিছুই যেন জ্যাসপারকে গভীরভাবে প্রভাবিত করছিল। কিন্তু সে কোনো কথা না বলে নিঃশব্দে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যের প্রশংসা করছিল। কিন্তু এর মধ্যে ছিল এক গভীর অনুভূতি, যা দুইজনের মাঝের দূরত্বকে আরও কমিয়ে দিচ্ছিল। ফিওনা হঠাৎ চোখ তুলে দেখে জ্যাসপার তাকে অবিরাম চোখে দেখে যাচ্ছে। তার চোখের মণি দুটো যেন আরও গাঢ় হয়ে উঠেছিল, যেন এক ধরনের আকর্ষণে পূর্ণ ছিল। মুহূর্তের জন্যে তারা একে অপরকে কিছু না বলে দেখছিল, যেন দুইটি পৃথিবী একত্রিত হতে চলেছিল। ফিওনা পানি পান করে ফিরছিল, তার প্রতিটি পদক্ষেপে গুহার ঠান্ডা বাতাস তার গা ভিজিয়ে দিচ্ছিল। হালকা অস্বস্তিতে সে পা বাড়াচ্ছিল, কারণ জানতো এখনও তার সামনে অনেক কিছু অজানা রয়েছে। কিন্তু আচমকা জ্যাসপার তার দুই বাহু ধরে তাকে গুহার পাথরের সাথে চেপে ধরল। ফিওনার হৃদয় এক লাফে বেড়ে গেল, তার দেহের প্রতিটি রন্ধ্রে একটা অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কিছু বলার আগেই জ্যাসপার আরও কাছাকাছি ঝুঁকে পড়ল। তার শ্বাসের গরম বাতাস ফিওনার মুখের কাছে অনুভূত হচ্ছিল, যেন সে নিজেকে হারিয়ে ফেলবে। ফিওনার পিঠ পাথরের সাথে লাগানো ছিল, আর তার চোখ এক মুহূর্তের জন্য কিছু দেখছিল না, যেন তার চোখের সামনে অন্ধকার হয়ে এসেছিল। ফিওনার ঠোঁটের আশেপাশে ছোট ছোট পানির বিন্দু জমেছিল, যেন আকাশের মৃদু ফোঁটা তার মুখে নেমে এসেছে। সেগুলো ধীরে ধীরে তার ঠোঁটে নাচছিল, কিছু একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন সেই মুহূর্তটি স্বপ্নের মতো। বাতাসে ঠান্ডা অনুভূতি ভর করেছে, আর ফিওনার শরীরের প্রতিটি অংশ শিহরিত হয়ে উঠছিল। জ্যাসপার এক পা এগিয়ে তার অগ্নিঝরা চোখে যেন আগুনেরা তাপ ছিল। ঠোঁটের কাছের পানির বিন্দুগুলো নিজের ঠোঁট দিয়ে স্নিগ্ধভাবে শুষে নিল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার দিকে থেমেছিল,
যেন তিনি তার সমস্ত অনুভূতি বোঝার চেষ্টা করছে। ফিওনার ঠোঁটের নিচে চিবুকে এক কাতর পানি ঝরছিল। তার শরীরের প্রতিটি অঙ্গ শিথিল হয়ে গেছিল। জ্যাসপার নিঃশব্দে এক অদৃশ্য সংকেতের মতো থুতনির পানি নিচে ঠোঁট দিয়ে শুষে নিল। যেন কিছু বলতে চাইছিল না, কিন্তু তার প্রতিটি আদলে একটা গভীর অর্থ ছিল। সেই নীরবতা, সেই অদ্ভুত টান ফিওনাকে আরো বিভ্রান্ত করেছিল। এক অজানা কারণে সে আর কিছু বলতে পারছিল না। ফিওনার মনে বারবার প্রশ্ন উঠছিল, সে কখনোই কোনো পুরুষের স্পর্শে সাড়া দেয়নি। আজ পর্যন্ত একবারও তার শরীর অন্য কোনো পুরুষের হাতে আঁকা হয়নি। কিন্তু জ্যাসপার, তার চোখে যে গভীরতা, যে রহস্য, সেগুলো যেন তাকে এক অদৃশ্য শক্তির মতো বাঁধে। ফিওনার এক অজানা টান অনুভব করছিল, যেন সে প্রতিরোধ করতে পারছে না। জ্যাসপার তার সবুজ চোখে এক ধরনের প্রভাব নিয়ে আসছিল। চোখের জাদু, যেন সে একজন পুরুষ নয়, একজন গভীর ম্যানিপুলেটর। জ্যাসপার এক দৃষ্টিতে ফিওনার চোখে চোখ রেখেছিল, যেন সে তার সমস্ত অনুভূতিকে এক মুহূর্তেই পড়ে ফেলতে চাচ্ছিল। ফিওনার ভেতরের এক অদৃশ্য বাধা, তার আত্মবিশ্বাস, সবকিছু যেন এক চুম্বকের মতো তার দৃষ্টি থেকে মেনে চলছিল। তারপর হঠাৎ এক নিঃশব্দ শ্বাসের মধ্যেই জ্যাসপার তার হাত ফিওনার ঘাড়ে রেখেছিল। তার স্পর্শ এক টানে তাকে আরো কাছে টেনে আনলো, যেন দুই শরীরের মধ্যে কোনো দূরত্ব ছিলই না। ফিওনার শ্বাসের গতি দ্রুত হয়ে গেল, আর জ্যাসপার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রথমে একটু হালকা শীতল চুম্বন, তারপর গভীর ও বোধগম্য এক চুম্বনে তাদের মধ্যে সমস্ত পৃথিবী যেন থেমে গিয়েছিল। জ্যাসপার তার কাঁধে শক্ত করে হাত রেখে আরো গভীরভাবে চুম্বন করতে লাগলো, যেন সে ফিওনাকে এক অদৃশ্য জালে জড়িয়ে ফেলছে। ফিওনার মন যেন একেবারে বিব্রত, তাকে কোনো কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছিল না। অনুভূতি, স্পর্শ, আকর্ষণ সবকিছু মিলিয়ে সে যেন হারিয়ে যাচ্ছিল। জ্যাসপার ফিওনার ঠোঁটের কাছে আরো কাছে এগিয়ে এলো। দৃষ্টি তার একেবারে গভীর, যেন সে ফিওনার আত্মাকে ছুঁতে চায়। এক মুহূর্তে তার ঠোঁট ফিওনার ঠোঁটে রুদ্ধ হয়ে গেল, আর তারপর হালকা করে ঠোঁট কামড়াতে লাগলো। কামড়টি ছিল এমন, যেন জ্যাসপার তার আকর্ষণকে আরো গভীর করে নিতে চায়। ফিওনার দেহে এক শিরশিরে অনুভূতি বয়ে গেল, তার সারা শরীর যেন উত্তপ্ত হয়ে উঠল। প্রথমে তার মধ্যে কিছুটা বাধা ছিল, তবে জ্যাসপার তার স্পর্শে, তার কামড়ের গভীরতায় এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন প্রতিরোধ করার কোনো সুযোগই ছিল না। ফিওনার মনের মধ্যে এক ধরনের সত্তার লড়াই চলছিল, কিন্তু তার হৃদয়, তার শরীর সব কিছু যেন জ্যাসপারের কাছে সমর্পণ করতে শুরু করছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার টপসের বাটন খুলতে শুরু করলো। তার আঙ্গুলগুলি যেন এক ধরনের মোহময়তায় কাজ করছিল। তার চোখে ছিল এক অদৃশ্য আগ্রহ, আর তার স্পর্শে ফিওনার শরীর সাড়া দিচ্ছিল, যদিও তার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। হঠাৎ ফিওনা নিজেকে শক্ত করে ধরে ফেলল। তার হাত দ্রুত এগিয়ে এসে জ্যাসপারের হাতকে বাধা দিল। স্টপ ইট। ফিওনা তার কণ্ঠে কাঁপুনি নিয়ে বলল, কিন্তু তার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল, যেন তার কথা আর তার শরীরের প্রতিক্রিয়া একে অপরের সাথে মেলাতে পারছিল না। জ্যাসপার কিছুটা থেমে গেল, তার চোখের গভীরতা আর ফিওনার শরীরের মধ্যে অদৃশ্য বোঝাপড়ার এক ভিন্ন প্রকৃতি তৈরি হচ্ছিল। সে কিছুটা পিছু হটল, কিন্তু তার দৃষ্টি ছিল একরকম তীব্র, যেন সে ফিওনার প্রতিরোধের পরও তার মন এবং শরীরকে ধীরে ধীরে জয় করতে চাইছিল। ফিওনার হৃদয়ে এক ধরনের সংকল্প জন্ম নিল। সে নিজের অজান্তেই নিজের সীমানা অক্ষুণ্ণ রাখতে চাইল, কিন্তু তার দেহের ভিতর যে আগুন জ্বলছিল তা অস্বীকার করার মতো ছিল না। ফিওনা তার চোখে রাগ আর অপমানের ছাপ নিয়ে জ্যাসপারকে সরাসরি দেখতে লাগলো। তার গলায় এক প্রকার তিক্ততা ছিল, যেন কোনো কিছু আর তাকে ভেতর থেকে ধ্বংস করতে পারবে না। আপনি যা ভাবছেন আমি তেমন মেয়ে না। ফিওনা তার ঠোঁট কামড়ে তীব্র কণ্ঠে বলল, আপনি আমার সাথে এসব কিভাবে করছেন? কোন অধিকারে? আমাকে কি আপনার রক্ষিতা মনে হয়?
এই কথাগুলো যেন জ্যাসপারের মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। তার চোখে এক মুহূর্তের জন্যে অসহনীয় রাগ ফুটে উঠল। সে মুহূর্তেই ফিওনাকে ঝাঁকুনি দিয়ে তার হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে গুহার ঝর্ণার দিকে নিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন ধ্বংসের সুরে বেজে উঠছিল, আর ফিওনার প্রতিরোধ শুধুই তার জন্যে আরও এক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছিল। ঝর্ণার সামনে পৌঁছে জ্যাসপার এক ঝটকায় ফিওনার এক হাত ধরে তাকে ঝর্ণার দিকে ঠেলে দিল। পানি প্রচণ্ড গর্জনে ফিওনার শরীর আর মুখে পড়ছিল, যেন পৃথিবীর সমস্ত অভিশাপ একসঙ্গে এসে তার উপর আছড়ে পড়ছে। ফিওনার শ্বাস আটকে যাচ্ছিল, তার চোখে পানি আর ঝর্ণার জল মিশে গিয়েছিল, আর সে এক মুহূর্তের জন্য দম নিতে পারছিল না। জ্যাসপার তার কাছে দাঁড়িয়ে তার কনিষ্ঠতম স্পর্শের চাহিদা নিয়ে ফিওনার প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু তার চোখে ছিল এক তীব্র তিক্ততা। সে যেন মনে করছিল এই প্রতিশোধে তার পুরো আত্মা শান্তি পাবে। ফিওনার শরীর পানির নিচে ঝলে ভেসে যাচ্ছিল, কিন্তু তার আত্মবিশ্বাস আর কঠোরতা যেন তাকে আরও শক্ত করে দাঁড়িয়ে থাকার সাহস দিচ্ছিল। যতই ঝর্ণার পানি ফিওনার মুখে পড়ছে, ততই তার অন্তরের আগুন আরও তীব্র হচ্ছিল, যেন এক বিপ্লবী সংকল্প তৈরি হচ্ছিল। কোনো কিছুই তাকে ভেঙে ফেলতে পারবে না। কিছুক্ষণ বাদেই এক ঝটকায় ফিওনাকে তার দেহের মধ্যে টেনে নিয়ে জ্যাসপার তাকে নিজের কাছে জড়িয়ে ধরল। ফিওনার সারা শরীর যেন জল থেকে বেরিয়ে এসে ঠান্ডায় কাঁপছিল। তার কাঁধ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অস্থির শীতের অনুভূতি হচ্ছিল। এক মুহূর্তের জন্যে তার শরীর এমনভাবে জড়িয়ে পড়েছিল যে সে আর কোনো প্রতিবাদ করতে পারছিল না। ফিওনার ঠোঁট ঠান্ডায় জমে গিয়েছিল, নাকে মুখে প্রচণ্ড পানি প্রবেশ করেছে। তার চোখে এক ধরনের ভীতি ছিল, কিন্তু জ্যাসপার তার শক্ত হাতে তাকে আরও কাছে টেনে উপস্থিত অনুভবী ঠান্ডার সাথে পাল্লা দিয়ে তার গাঢ় উপস্থিতি অনুভব করতে শুরু করেছিল। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে তার কণ্ঠে একটি গভীর অবিচল শাস্তির অনুভূতি নিয়ে বলল, এটা তোমার শাস্তি। জ্যাসপারের গলা ছিল সুষম কিন্তু কঠোর। আমার অনুভূতিকে অপমান করার জন্য। আর মনে রেখো, তোমার দ্বিতীয় শাস্তিও পাবে। গ্লাস হাউসে ফিরে সেটা হবে আমার কাছ থেকে পালানোর জন্য শাস্তি। ফিওনার শরীর যেন আর সহ্য করতে পারছিল না। ঝর্ণার ঠান্ডা পানির তীব্র আঘাতে এক মুহূর্তেই তার চোখ অন্ধকার হয়ে এলো, আর সে জ্যাসপারের বুকে ঢলে পড়ল। তার শরীর কাঁপছিল, তবুও কোনো শব্দ বের হচ্ছিল না। পুরোপুরি অচেতন হয়ে সে একদম নীরব হয়ে গিয়েছিল। জ্যাসপার দ্রুত তাকে কোলে তুলে নিল। তার শক্ত বাহু দিয়ে ফিওনাকে স্নেহের সাথে ধরে পাথরের পাশেই বসিয়ে সে তার মাথাটি হেলান দিয়ে রাখল। ফিওনার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার চোখের কোণে এক ধরনের অস্বাভাবিক কষ্ট আর এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। অবশেষে জ্যাসপার নিঃশব্দে ফিওনার মুখের দিকে তাকিয়ে তার গলার মধ্যে শীতল আর গভীর এক ব্যথা মিশিয়ে বলল, কেন হামিংবার্ড, কেন আমাকে এতটা রাগিয়ে দাও তুমি? তোমাকে কষ্ট দিলে তার থেকেও বেশি কষ্ট পাই আমি, জানো না? এদিকে মাউন্টেন গ্লাস হাউসে এক অদ্ভুত চাপা অস্থিরতা বিরাজ করছিল। ঝর্ণার নিচের নীলাভ আলোয় চারপাশটা যতটা মনোরম, ভেতরের পরিবেশ ততটাই দুশ্চিন্তাগ্রস্ত। সবার চোখে একটাই প্রশ্ন, জ্যাসপার আর ফিওনা এখনো ফিরছে না কেন? এথেরিয়ান করিডোরের পাশের কাচের দেওয়ালের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন বহু দূরে কিছু খুঁজে বেড়াচ্ছে। তার নীল চোখে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু মনের গভীরে স্পষ্ট ছিল উদ্বেগ। জাসু ভাইয়া, এত দেরি কেন করছো? সে কোনো সংকেত পাঠাচ্ছে না, এটা তার স্বভাব বিরুদ্ধ। বলল সে ঠান্ডা গলায়, কিন্তু কথাগুলোর ওজন যেন পুরো ঘরের পরিবেশকে আরো ভারী করে তুলল। আলফিরা একপাশে দাঁড়িয়েছিল, তার রূপালি চুল চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু তার মুখে গভীর চিন্তার ছাপ। ওরা কোনো বিপদে পড়েনি তো? তবে ফিওনা একজন মানুষ, পৃথিবীতে তার সঙ্গে কিছু হয়ে গেলে প্রিন্স হয়তো নিজের নিয়ন্ত্রণ হারাবে। থারেনিয়াসের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে বড় বড় পায়ের শব্দ তুলে করিডোরে হাঁটছিল। তার ফর্সা শরীর রাগের তাপে এক অদ্ভুত আভা ছড়াচ্ছিল। আমরা আর কতক্ষণ বসে থাকবো? কাল পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখনই খুঁজে বের করব।
তার গর্জনে যেন পুরো গ্লাস হাউস কেঁপে উঠল। অ্যাকোয়ারা শান্ত ছিল, কিন্তু তার নীলচে সবুজ চোখে চিন্তার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, ধৈর্য ধরো থারেনিয়াস, পৃথিবী আমাদের জন্য অপরিচিত। আমরা যদি ভুল করি তবে প্রিন্স আর ফিওনা দুজনের বিপদ বাড়িয়ে ফেলবো। বরং অপেক্ষা করা উচিত অত্যন্ত কাল সকাল পর্যন্ত। আলবিরার উদ্বেগ অন্য মাত্রায় পৌঁছেছিল। স্মার্ট ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, প্রিন্স তো জানে আমরা ওনার জন্য কতটা উদ্বিগ্ন থাকবো। সে কেন সিগন্যাল পাঠাচ্ছে না? এটা নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। এথিরিয়ান কক্ষের এক কোণে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। যদি যশু ভাইয়া নিজে বিপদে থাকে তবে আমরা একে একে তাকে খুঁজতে যাব। তবে এখন অস্থির হওয়া কাজের কথা নয়। বলল সে তার চিরস্থির গলায়। গ্লাস হাউসের পরিবেশ থমকে ছিল, কিন্তু সবার মনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। যদি কাল সকালের মধ্যে তারা না ফেরে, তাহলে মাউন্টেন গ্লাস থেকে 4টি বিশাল ড্রাগনের অভিযান শুরু হবে। সকালবেলা গুহার ভেতর হালকা সোনালি আলো ঢুকতে শুরু করেছে। ঝর্ণার ধার থেকে প্রতিফলিত সূর্যের আলো গুহার দেওয়ালে অদ্ভুত এক মোহময় আভা ছড়াচ্ছে। ঠান্ডা বাতাসের স্পর্শে ফিওনা আস্তে আস্তে চোখ খুলল। ধীরে ধীরে তার বোধ ফিরে এলো, আর নিজেকে আবিষ্কার করলো জ্যাসপারের লম্বা দৃঢ় পায়ের ওপর শুয়ে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল যখন বুঝতে পারল তার গায়ে তার আগের জামা নেই। তার শরীরে চড়ানো ছিল এক ধরনের মখমলের মতো নরম চাদর, যার রং গভীর সবুজ। এটা গুহার এক কোণে পাওয়া হয়েছিল, যা হয়তো কোনো প্রাচীন ড্রাগনের বসার আসনের অংশ ছিল। চাদরের প্রান্তে সোনালি সুতার কাজ, যা একে আরো রাজকীয় করে তুলেছে। জ্যাসপার গুহার দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। তার শ্বাস প্রশ্বাস ছিল ধীর, কিন্তু তার মুখাবয়ব এমন ছিল যেন রাতটি তার জন্য সহজ ছিল না। ফিওনা বুঝতে পারল ভেজা কাপড়ে তার ঠান্ডা লাগার কারণে জ্যাসপার তার পোশাক বদলে এই চাদরটি তার গায়ে জড়িয়েছে। ফিওনা সোজা হয়ে বসার চেষ্টা করলো, কিন্তু তার হাতের স্পর্শে চাদরটা পড়ে যেতে চাইলে সে তাড়াতাড়ি সেটি আবার জড়িয়ে নিল। তার মুখ লাল হয়ে গেল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। জ্যাসপার চোখ খোলার আগেই ফিওনা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনি আমার জামা কেন খুলেছিলেন? জ্যাসপার চোখ খুলে তাকে গভীরভাবে দেখল, যেন তার প্রশ্নটা একেবারে অবান্তর। তোমার ভেজা কাপড়ের ঠান্ডা আরও বেড়ে গিয়েছিল। তুমি হয়তো টের পাওনি, কিন্তু তোমার শরীর কাঁপছিল। বলল সে শান্ত গলায়। ভেজা জামাটা পাল্টে এই চাদরটা তোমার গায়ে না দিলে তুমি আরো অসুস্থ হতে। ফিওনার মুখ আরো লাল হলো। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপারের কণ্ঠ তাকে থামিয়ে দিল। তুমি কি ভেবেছো? ফিওনার কথায় তার কণ্ঠ কিছুটা কাঁপছিল, লজ্জা আর বিরক্তি মেশানো এক অনুভূতিতে। সে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমার সব দেখে ফেলেছেন। এটা কিভাবে করলেন আপনি? জ্যাসপার তার অবস্থান থেকে সামান্য সোজা হয়ে বসল। তার চোখে এক ধরনের ধৈর্য আর কিছুটা বিরক্তির ছাপ ফুটে উঠল। আই উইশ যদি দেখার অধিকার পেতাম। সে ঠান্ডা গলায় বলল, যেন কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো। কিন্তু তোমার শাস্তির জন্য বলছি, সত্যি কিছু দেখিনি। চোখ বন্ধ করে তোমার ভেজা পোশাক সরিয়ে দিয়েছি, তোমাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, আর কিছু না। ফিওনার মুখ লাল হয়ে উঠল। তার ভেতরে উত্তপ্ত মিশ্র অনুভূতি দোল খাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর বলল, বিশ্বাস করতে হবে আপনাকে? এমনটাই তো বলেছেন, তাই না? জ্যাসপার সামান্য হেসে বলল, বিশ্বাস করতে চাইলে করো, না চাইলে নাই। তবে মনে রেখো, আমি শুধু তোমার প্রাণ বাঁচানোর জন্য এটা করেছি। তার কণ্ঠের দৃঢ়তা আর চোখের গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যা ফিওনাকে আর কোনো প্রশ্ন করতে দিল না। সে নীরবে তার সামনে বসে থাকা এই রহস্যময় অথচ যত্নশীল ড্রাগনের দিকে তাকিয়ে রইল। ফিওনার চোখে আবারও হতাশার ঝিলিক দেখা দিল। সে চাদরের কোণ মুঠো করে ধরল, জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার পোশাক কোথায়? আমি এখন কি পরবো? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিল, যেন প্রশ্নটা তাকে বিরক্ত করছে। তারপর ফায়ারপ্লেসের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, তোমার পোশাকগুলো শুকোতে দিয়েছি সেখানে, দেখো।
ফিওনার দৃষ্টি ফায়ার প্লেসের দিকে গেল। সেখানে তার পোশাক ঝুলিয়ে রাখা ছিল। গুহার উষ্ণতা আর আগুনের তাপ পোশাকটা দ্রুত শুকানোর জন্যে যথেষ্ট। সে চাদর পেঁচিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, গুছিয়ে জামাটা হাতে নিল, কিন্তু তখনই বুঝতে পারল জামা পরে নেওয়ার জন্যে একটা সমস্যা থেকে যাচ্ছে। সে জ্যাসপারের দিকে তাকিয়ে একটু কাঁপা গলায় বলল, আপনি আপনি কি একটু ঘুরে দাঁড়াতে পারবেন? আমি পোশাকটা পরবো। জ্যাসপার গভীরভাবে ফিওনার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক মিশ্র অভিব্যক্তি, অধিকার বোধ আর বিরক্তি। কিন্তু কিছু না বলে সে ধীরে ধীরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তার পিঠের শক্ত গঠন, চওড়া কাঁধ আর উঁচু দৈর্ঘ্য গুহার আলোতে আরও তীক্ষ্ণ দেখাচ্ছিল। ফিওনা দ্রুত চাদরটা সরিয়ে পোশাক পরে নিল, কিন্তু তার প্রতিটি নড়াচড়াই মনে হচ্ছিল জ্যাসপার তার সব কিছু বুঝতে পারছে। যদিও সে মুখে কিছু বলছে না। জামাটা পরে নেওয়ার পর সে ধীরে ধীরে বলল, আমি রেডি, আপনি এবার ঘুরতে পারেন। জ্যাসপার ঘুরে দাঁড়ালো, তার চোখে এক ঝলক হাসির আভাস। তারপর মনে মনে বলল, তোমার মতো মিষ্টি ঝামেলা আমি আর দেখিনি হামিংবার্ড। সে বলল। তোমার প্রতিটি মুহূর্তই যেন আমাকে পরীক্ষা নিতে ব্যস্ত। ফিওনা জামাটা ঠিক করতে করতে এক মুহূর্তের জন্যে থেমে গেল। তার ভেতরে এক অস্বস্তিকর সন্দেহ উকি দিতে লাগলো। জ্যাসপারের কথা আর আচরণ যতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল, ততটাই মনে হচ্ছিল হয়তো সে পুরোপুরি সত্যি বলছে না। ড্রাগন আর যাই হোক, সে তো একজন পুরুষ। এত কাছাকাছি ছিল আর কিছুই দেখেনি, এটা কি সম্ভব? তার মনে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছিল। জ্যাসপার তখন গুহার প্রবেশ পথের দিকে হাঁটছিল, যেন কিছুই হয়নি। তার দীর্ঘ সুশৃঙ্খল চলাফেরা আর নির্লিপ্ত অভিব্যক্তি ফিওনাকে আরও অস্থির করে তুলল। সে হয়তো বন্ধ ছিল তো। ফিওনা নিজেই নিজের এই চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করলো, কিন্তু মনের এক কোণে সন্দেহ জমে রইল। তার সব কিছু যেন ভেঙে পড়ছিল। একজন ড্রাগন হয়েও জ্যাসপারের মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ, যা তাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। তুমি কি ভাবছো? হঠাৎ জ্যাসপারের গভীর কণ্ঠ ভেতরের দোলাচল ভেঙে দিল। সে ঘুরে দাঁড়িয়ে ফিওনার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশ্নবোধক দৃষ্টি। কিছু না। ফিওনা দ্রুত উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল না। জ্যাসপার ফিওনার প্রতিক্রিয়া খেয়াল করলো। তার ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল। তোমার সন্দেহ হচ্ছে, তাই না? সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিওনার চোখে চোখ রেখে বলল, কি নিয়ে সন্দেহ করছো হামিংবার্ড? যে আমি সত্যিই চোখ বন্ধ রেখেছিলাম, নাকি তোমার সম্মান রক্ষা করার জন্য মিথ্যে বলছি? ফিওনা তার কণ্ঠে কোনো উত্তর খুঁজে পেল না। তার সন্দেহের উত্তাপে যেন আরও বেশি লজ্জা পেয়ে গেল। কিন্তু সে বুঝতে পারল জ্যাসপার তার মনের ভেতরে সব কিছু ঠিকই পড়তে পারছে। ফিওনা দ্রুত নিজের জামাটা ঠিক করে নিল। জ্যাসপার ইতিমধ্যেই গুহার ভিতরে ছড়িয়ে থাকা সামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এখন এসব ভাবাভাবি বাদ দাও। সে বলল, তার কণ্ঠে কঠোরতার আভাস। আমাদের এখন এই স্থান থেকে বের হতে হবে, সময় নষ্ট করার মতো অবস্থা নেই। ফিওনা একবার জ্যাসপারের দিকে তাকালো, তারপর নিজের ভেতরের চিন্তাগুলোকে সরিয়ে রেখে প্রস্তুত হতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই গুহার মাটিতে এক অদ্ভুত কম্পন অনুভূত হলো। প্রথমে কম্পনটা মদ ছিল। ফিওনা থমকে দাঁড়ালো। এটা কি? জ্যাসপার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই গুহার দেওয়াল থেকে ছোট ছোট পাথরের টুকরো খসে পড়তে শুরু করলো। কম্পন দ্রুত বাড়ছিল। বাইরে থেকে গর্জনের মতো শব্দ আসছিল, যেন প্রকৃতির রোজ তীব্র হয়ে উঠছে। ভূমিকম্প। জ্যাসপার তৎক্ষণাৎ ফিওনার দিকে ছুটে গেল। গুহার ভেতরে পাথরগুলো কাঁপতে কাঁপতে বড় বড় ফাটল ধরতে শুরু করলো। ছাদ থেকে একাধিক বড় পাথরের খণ্ড ধসে পড়ছিল। গুহার দেওয়ালের গায়ে জড়ানো শ্যাওলাগুলো ধুলোয় মিশে যাচ্ছিল। ফিওনা আতঙ্কে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার পায়ের নিচে মাটি যেন থরথর করে কাঁপছিল। গুহার অবস্থা আরও খারাপ হচ্ছিল। ভেতরের বাতাস ধুলায় ভরে গিয়েছিল। আলো আসছিল গুহার ফাঁক থেকে, কিন্তু সেই ফাঁকগুলাও ধ্বংসস্তূপে ঢেকে যেতে শুরু করেছিল। এভাবে হলে তো গুহাটা ধসে পড়বে। ফিওনা ভীত কণ্ঠে বলল, তার দম বন্ধ হয়ে আসছিল ধুলার চাপে। চুপ করো। জ্যাসপার রাগে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল উদ্বেগের স্পষ্ট ছাপ।
আমি কিছু একটা করব, শুধু আমার হাতটা শক্ত করে ধরো। বাইরে ভূমিকম্পের গর্জন যেন আরো তীব্র হলো। পাহাড়ের উপর থেকে পাথরের স্রোত নেমে আসছিল। জ্যাসপার দ্রুত গুহার মাটিতে ফাটল দেখে বুঝতে পারল যে মাটিও অস্থিতিশীল হয়ে পড়েছে। আমরা আর এখান থেকে বের হতে পারবো না। ফিওনা চিৎকার করে বলল। পারবো। জ্যাসপার দৃঢ় কণ্ঠে বলল। আমি আছি, তাই তোমার ভয় পাওয়ার কিছু নেই। জ্যাসপার ফিওনাকে শক্ত করে ধরে ঝটপট চারপাশ পরখ করতে লাগলো। গুহার প্রবেশ পথের কাছে ধসে পড়া পাথরের স্তূপের ভেতর দিয়ে একটা সরু পথ তৈরি হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানো ঝুঁকিপূর্ণ ছিল। তোমার আমার উপর ভরসা রাখতে হবে হামিংবার্ড। সে ফিসফিস করে বলল। আমাকে শুধু শক্ত করে ধরে রাখো। জ্যাসপার ফিওনাকে নিজের শরীরে সুরক্ষিত করে ধীরে ধীরে সেই সরু পথের দিকে এগোতে লাগলো। তাদের চারপাশে পাথর ধসে পড়ছিল, ধুলোয় বাতাস ভারী হয়ে গিয়েছিল। ফিওনার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্যেও জ্যাসপারের হাত ছেড়ে দিলে সে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে। ভূমিকম্পের গতি একটু একটু করে কমতে শুরু করলো, কিন্তু গুহার অবস্থা ছিল ভয়াবহ। জ্যাসপার শেষ পর্যন্ত ফিওনাকে নিয়ে প্রবেশ পথের দিকে এগিয়ে গেল। আলো ঝলমল করে তাদের মুখে পড়ছিল, আর দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের গাছগুলোও মাটিতে ঢলে পড়েছে। ফিওনা কাঁপা গলায় বলল। আমরা বেঁচে আছি। জ্যাসপার বলল, তার কণ্ঠে দৃঢ়তা। এখনো পুরোপুরি না, আমাদের এখানে আরো নিরাপদ হওয়ার জায়গা খুঁজে বের করতে হবে। এই পাহাড়ের অংশটা এখনো পুরোপুরি স্থির হয়নি। গুহার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। ভূমিকম্পের কম্পন কিছুটা কমলেও পাথরগুলো এখনো মাঝে মাঝে খসে পড়ছিল। জ্যাসপার ফিওনার মাথাটা নিজের বুকের মধ্যে শক্ত করে ধরে বলল। আর অপেক্ষা করার সময় নেই, আমাকে এখন কিছু করতে হবে। ফিওনা তার মুখের দিকে তাকিয়ে দেখল। জ্যাসপারের চোখে এক ধরনের অদ্ভুত জলজল। তার দেহের চারপাশে এক ঝলক আলোর আভা ফুটে উঠল। আপনি আপনি কি করতে চলেছেন? ফিওনা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল। তোমার জীবন বাঁচাতে যা যা প্রয়োজন। জ্যাসপার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। এক মুহূর্তেই জ্যাসপারের শরীর রূপান্তরিত হতে শুরু করলো। তার হাত থেকে লম্বা তীক্ষ্ণ নখ বেরিয়ে এলো, পিঠে বিশাল ডানাগুলো প্রসারিত হলো এবং তার পুরো শরীরটা ড্রাগনের অবয়ব ধারণ করলো। তার সবুজ চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, আর সেই চোখে দৃঢ় প্রতিজ্ঞার আভা। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ওই একদিকে তার মনের ভিতর ভয় আর অন্যদিকে বিস্ময়। আপনি আবারও ড্রাগন রূপ নিয়েছেন? সে ফিসফিস করে বলল। এখন কোনো প্রশ্ন নয় হামিংবার্ড। জ্যাসপার বলল। তার গর্জন পুরো গুহায় প্রতিধ্বনিত হলো। বিশাল ড্রাগনের রূপ নিয়ে সে তার শক্তিশালী লেজ দিয়ে গুহার পথের ধ্বংসস্তূপগুলো এক এক করে সরিয়ে ফেলতে শুরু করলো। তার নখের তীক্ষ্ণ আঘাতে বড় বড় পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছিল। 1 মিনিটের মধ্যেই একটি সংকীর্ণ পথ তৈরি হলো, যেখানে আলো প্রবেশ করেছিল। পথ তৈরি হয়েছে, সেই গম্ভীর কণ্ঠে বলল। এবার তোমাকে এখান থেকে সরতে হবে। জ্যাসপার তার বিশাল ডানাগুলো মেলে ধরল। তার সোনালি আঁশগুলো আলোতে ঝলমল করে উঠল। ফিওনা কিছু বলার আগেই সে তার ড্রাগন রূপে নিচু হয়ে ফিওনাকে নিজের পিঠে তুলে নিল। ধরো আমাকে শক্ত করে, সে বলল। ফিওনা ভয়ে তার শক্ত ডানার কাছাকাছি ধরে নিল। এক বিশাল গর্জন দিয়ে জ্যাসপার ডানা মেলে উড়ে উঠল। গুহার ভেতর থেকে বেরিয়ে এক ঝটকায় সে আকাশে উড়াল দিল। তার বিশাল ডানা পাহাড়ের বাতাসকে চূর্ণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। নিচে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া পাহাড় আর ভেঙে পড়া গাছপালাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। ফিওনা একবার নিচের দিকে তাকিয়ে কেঁপে উঠল। এত উঁচু থেকে সবকিছু খুব ক্ষুদ্র দেখাচ্ছিল। সে তার হাত দিয়ে জ্যাসপারের পিঠ আরো শক্ত করে ধরে রইল। তুমি ভয় পাচ্ছ না তো? জ্যাসপার বলল, তার কণ্ঠে একটি মৃদু তাচ্ছিল্যের ছোঁয়া। আমার কিছু বলার মতো ভাষা নেই। ফিওনা কাঁপা কণ্ঠে বলল। কিচ্ছু বলতে হবে না, শুধু উপভোগ করো। জ্যাসপার বলল। ফিওনা জ্যাসপারের পিঠে বসে শক্ত করে ধরে রেখেছে।
তার মন এখনো গুহার ধ্বংসস্তূপ আর ভূমিকম্পের স্মৃতিতে অস্থির, কিন্তু এক মুহূর্ত পরই সে অনুভব করল ড্রাগনের বিশাল ডানার শক্তিশালী ঝাপটায় তারা আকাশে ভেসে উঠছে। বাতাস তার চুলে খেলা করছে, ঠান্ডা অথচ মুক্তির স্পর্শ। তার চোখ ধীরে ধীরে নিচের দিকে গেল। পাহাড়ের চারপাশে সুবিশাল মহাসাগর, যেটি চারিদিক থেকে এই পর্বতটিকে ঘিরে রেখেছে। কুয়াশা আর সমুদ্রের ঢেউ একসাথে মিশে এক মায়াবী দৃশ্য তৈরি করেছে। এই পাহাড় সত্যি পৃথিবীর বাইরে কোনো জায়গার মতো। ফিওনা মনে মনে বলল। তার দৃষ্টি উপরের আকাশে চলে গেল। সূর্যের প্রথম আলোতে আকাশ গোলাপি আর সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে। মেঘগুলো যেন তুলোর মতো আলতো ভেসে বেড়াচ্ছে। আকাশ থেকে পৃথিবীকে দেখতে পাওয়ার এই অভিজ্ঞতা তাকে এক নতুন রোম্যাঞ্চে ভরিয়ে তুলল। কেমন অবিশ্বাস্য আর দুঃস্বপ্ন মনে হচ্ছে। ফিওনা ফিসফিস করে বলল। তোমার জন্য তো বটেই। জ্যাসপার সামনে থেকে বলল, তার ড্রাগন কণ্ঠে বলল। ফিওনা নিচের দিকে তাকিয়ে আবার বলল, স্বপ্নই তো ছিল। এত বছর ধরে ভাবতাম যদি পাখির মতো উঠতে পারতাম, যদি আকাশ সেটা সত্যি হলো, যদি আজ সেটা সত্যি হলো। কিন্তু কল্পনায় কখনো এমন সুন্দর মনে হয়নি। জ্যাসপার ডানার ঝাপটায় বাতাসকে ভেদ করে আরও উপরে উঠতে লাগলো। তার সবুজ সোনালি আঁশগুলো সূর্যের আলোয় ঝিকিমিকি করে উঠছিল, যেন আকাশের অংশ হয়ে গেছে। ফিওনার চোখ পড়ল পাহাড়ের চূড়ার দিকে। সে বুঝতে পারল এই জায়গা শুধু ড্রাগনদের জন্যই তৈরি। কোনো উড়ন্ত প্রাণী ছাড়া এই পাহাড় থেকে বের হওয়া অসম্ভব। এটাই তো ড্র্যাগনদের রহস্য আর আভিজাত্য। জ্যাসপার বলল, যেন ফিওনার ভাবনা বুঝতে পেরেছে। এখানে কেউ ইচ্ছে মতো আসতে বা যেতে পারে না। এই পাহাড়কে যারা চেনে তাদের জন্যই এটা নিরাপদ। ফিওনা হেসে বলল। জাসপার বলল, যেন ফিওনার ভাবনা বুঝতে পেরেছে। আপনি কি বোঝাতে চাইছেন? জ্যাসপার তার ডানার গতিবিধি সামান্য কমিয়ে বলল। আমি যা বলেছি তা বোঝার জন্য তোমাকে পালানোর চেষ্টা করতে হবে না, তবে চেষ্টা করলে আজকের মতোই অবস্থা হবে। ফিওনা তার চঞ্চল মনকে শান্ত করল। এই মুহূর্তে সে এক অদ্ভুত রোম্যাঞ্চ আর শান্তির মধ্যে আছে। পৃথিবীর সৌন্দর্য আর আকাশ থেকে পৃথিবী দেখার অনুভূতি তাকে মুগ্ধ করে রেখেছে। আমি এখান থেকে ফিওনা বলল। পালানোর চেষ্টা করলে? জ্যাসপার কিছু বলল না, শুধু তার ডানা মেলে মহাসাগরের মাঝখানে উঠতে থাকলো, যেন সে নিজেও এই মুহূর্তকে উপভোগ করছে। ফিওনার চোখ সজাগ হয়ে উঠল, আর সে কিছুটা বিস্মিত হয়ে নিচে তাকালো। আকাশে ভেসে থাকা অবস্থায় দূরে পাহাড়ের একেবারে শেষে মাউন্টেন গ্লাস হাউসের ঝলমলে দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার স্ফটিকের মতো স্বচ্ছ গ্লাসের দেওয়ালগুলি সূর্যের আলোতে ঝিকমিক করছিল, যেন কোনো জাদুর রাজ্য থেকে বেরিয়ে এসেছে। তাও মাউন্টেন গ্লাস হাউস? ফিওনা চিৎকার করে বলল, তার কণ্ঠে অবাক হওয়ার পাশাপাশি এক ধরনের স্বস্তি ছিল। এখানে এসে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু ওই গ্লাস হাউস এখনো সেখানে দাঁড়িয়ে আছে। অতপর এক মুহূর্তেই জ্যাসপার ফিওনাকে নিজের শক্তিশালী ড্রাগন পিঠে আঁকড়ে ধরে। গ্লাস হাউসের মাটিতে ধপাস করে পড়ল। শক্তির এক তীব্র ঝাঁকুনিতে তার বিশাল ড্রাগন রূপ বিলীন হয়ে গেল, আর ধীরে ধীরে সে ফিরে এলো তার মানব রূপে। তার বিশাল দেহ সংকুচিত হয়ে মানুষের উচ্চতায় রূপান্তরিত হলো, কিন্তু সেই রহস্যময় আভা, সেই অদ্ভুত শক্তি তার মধ্যে অবিকল রয়ে গেল। ফিওনা চমকে গিয়ে হতবাক চোখে তাকালো। তার গা শীতল হয়ে এলো, তার সারা শরীর যেন এক গভীর অস্বস্তি ও উদ্বেগে ভরে উঠল। জ্যাসপার তার সামনে দাঁড়িয়ে পাঁজরের গভীর শ্বাস ফেলে এক পা এগিয়ে এলো। তার চোখে এক ধরনের টান ছিল, যা ফিওনার সমস্ত অনুভূতিকে যেন অচেনা করে ফেলছিল। গ্লাস হাউসের ভেতর এক নিঃশব্দতা, যেন সবকিছু থেমে গিয়েছে। ফিওনার সারা শরীর কাঁপছিল, তবে এক অদ্ভুত টান তাকে সেখান থেকে সরতে দিচ্ছিল না। জ্যাসপার তার মানব রূপে ফিরেও যেন সেই অগ্নিস্বরূপ তাকে তীব্র এক শক্তির জালে বেঁধে ফেলছিল। মাউন্টেন গ্লাস হাউসের নিস্তব্ধ বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। যখন দরজার সামনে ধপাস শব্দে জ্যাসপার ভূমিতে আছড়ে পড়ল, সেই শব্দের সঙ্গে
সঙ্গে সঙ্গে কাছের দেওয়ালগুলোতে যেন একরকম প্রতিধ্বনি খেলল। সবাই বুঝতে পারল জ্যাসপার আর ফিওনা ফিরে এসেছে। লিভিং রুমে একা একা উপস্থিত হতে লাগলো সবাই। থারিনিয়াস পেছন থেকে গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে রইল, তার চোখে এক ধরনের দুশ্চিন্তা। অন্যদিকে আলবিরা তার হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট বিরক্তি। তবে অ্যাকোয়ারা যেন ফিওনার দিকে ছোটার জন্যে আর অপেক্ষা করতে পারল না। সে ফিওনার কাছে ছুটে গিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তুমি কি বোকা ফিওনা? অ্যাকোয়ারা কপালে ভাঁজ ফেলে বলল, এভাবে কেউ পালায়? তুমি জানো এই পাহাড় কোথায় অবস্থিত? এটা কোনো সাধারণ জায়গা নয় যেখানে ফিরে আসা সহজ। ফিওনা ইতস্তত করে মাথা নিচু করে বলল। দুঃখিত, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি শুধু ফিওনার কথা শেষ হওয়ার আগেই আলবিরার কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। প্রিন্স সরেজিন, এত দেরি হলো কেন? আমরা ভেবেছিলাম হয়তো আপনার কোনো বিপদে পড়েছেন। জ্যাসপার তখন মাথা উঁচু করে ধীরে ধীরে বলতে শুরু করলো। আমাদের পথে বাধা দিয়েছিল ক্র্যাবাথন, বিশাল আর ভয়ঙ্কর কাকড়া মনস্টার। তার মোকাবেলা করতে বেশ সময় লেগেছে। এথিরিয়ান তখন জোরে পা ফেলে সামনে এগিয়ে এলো, তার মুখ কঠিন আর চোখে স্পষ্ট রাগ। তুমি কি করছো না? ধোকা দিয়ে পালানোর চেষ্টা? আমাকে এভাবে বোকা বানিয়ে তুমি ঠিক করোনি। তোমার একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারতো। ফিওনা কণ্ঠ শক্ত করে বলল। আমি পালাতে চাইনি। আমি শুধু মুক্তি চেয়েছিলাম, নিজের বাড়িতে ফিরতে চেয়েছিলাম। এথিরিয়ানের চোখ আরো কঠোর হয়ে উঠল। মুক্তি? তুমি জানো না এই পাহাড়ের বাইরে কি অপেক্ষা করছে? এটা শুধু তোমার কল্পনা নয় ফিওনা, এখানে সবকিছু অতি ভয়ঙ্কর। লিভিং রুমের বাতাস থমকে গেল। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ফিওনার সামনে দাঁড়ালো। তার সবুজ চোখে এক ধরনের কোমল কিন্তু দৃঢ় চাহনি ফুটে উঠল। সাধারণ মানবী তো, তাই বুঝতে পারুনি অ্যাথেরিয়ন। তবে এখন থেকে সে বুঝবে। সে এখানেই থাকবে নিজ ইচ্ছায়। সবাই এক মুহূর্ত চুপ করে রইল। বাইরে পাহাড়ি বাতাস আর ঝর্ণার শব্দ যেন পুরো ঘরটাকে আবৃত করলো। অ্যাকোয়ারা আস্তে করে ফিওনার কাঁধে হাত রাখলো আর কণ্ঠে নরম সুর। ফিওনা মাথা নাড়ল, তবে তার চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল। মনে হচ্ছিল সে প্রথমবার সত্যিকার অর্থে বুঝতে শুরু করেছে এই পাহাড়, এই ড্রাগনদের জীবন আর তার নিজের অবস্থান কতটা গভীরভাবে জড়িয়ে আছে। ক্রাবাথন বিশাল কাকড়া মনস্টার, যে তার বিশাল হাত, তীক্ষ্ণ নখ এবং গাঢ় সাদা কালো রঙের শরীর নিয়ে উপস্থিত হয়েছিল। আর তার সিগন্যালে যদি সব মনস্টার চলে আসতো, তবে সব ড্রাগনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। ক্রাবাথনের আক্রমণ অত্যন্ত তীব্র আর তার ধ্বংসাত্মক শক্তি, সে কোনোভাবে এলে তা সবার জন্য একটা গুরুতর বিপদ বয়ে আনতে পারত। মাউন্টেন গ্লাস হাউসের ভেতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা বিরাজ করছিল। ফিওনার নীরব চেহারা আর এথিরিয়ানের ভ্রুকুচকে থাকা ভাব দেখে জ্যাসপারের ধৈর্য যেন ফুরিয়ে যাচ্ছিল। হঠাৎ সে গভীর ও দৃঢ় কণ্ঠে বলল। অ্যাথেরিয়নের বোকামির জন্য সে শাস্তি পাবে, আর ফিওনা, তুমিও পালানোর দুঃসাহস দেখানোর জন্য শাস্তি পাবে। এথিরিয়ানের তৎক্ষণাৎ সামনে এগিয়ে এলো, তার মুখে আতঙ্কের ছাপ। জাসু ভাইয়া, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি যে এই মেয়েটা এমন কিছু করবে? জ্যাসপার এক পা এগিয়ে অ্যাথেরিয়ানের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। সম্পূর্ণ দোষ তোর অ্যাথেরিয়ন। একজন ড্রাগন হয়ে এতটা আহাম্মক কি করে হতে পারিস, সেটাই আমার প্রশ্ন। দায়িত্বের এতটুকু বোঝাপড়া নেই তোর? একজন সাধারণ মানবী চোখে ধোকা দিয়ে পালিয়ে গেল। এথিরিয়ান হতাশ কণ্ঠে বলল। জাসু ভাইয়া, আমি তো শুনতাম হিউম্যান গার্লরা অনেক ছলনাময়ী হয়। আজকে প্রমাণ পেলাম এরা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর ঠিক ততটাই ছলনাময়ী। এই কথাই ফিওনার মুখ লাল হয়ে উঠল, কিন্তু সে নীরব থাকলো। তার দৃষ্টিতে ক্ষোভ আর লজ্জা একসঙ্গে ফুটে উঠছিল। জ্যাসপার হঠাৎ এথিরিয়ানের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যে মনে হলো পুরো ঘরের তাপমাত্রা নিমেষেই কয়েক ডিগ্রি কমে গেছে। চুপ কর অ্যাথেরিয়ন। জ্যাসপার ধমকের স্বরে বলল। তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। মানুষ কি আর তাদের দুর্বলতা কি তা বোঝার ক্ষমতা তোর নেই, তাই তো তুই বারবার ব্যর্থ হচ্ছিস। এথিরিয়ান আর কোনো কথা বলল না, কিন্তু তার মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল।
ফিওনা একটু নড়েচড়ে দাঁড়ালো, তার চোখে অনিশ্চয়তার ছায়া। জ্যাসপার তার দিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেলল এবং কঠিন কণ্ঠে বলল, ফিওনা, তোমার কাজও ক্ষমার অযোগ্য। তুমি জানো না এখানে পালানোর চেষ্টা কতটা বিপজ্জনক, আর তোমার জন্য এই হাউসের সবার বিপদ হতে পারত। তোমার এই দুঃসাহসের ফল তুমি বুঝতে পারবে। ফিওনা কোনো উত্তর দিল না, তার কণ্ঠ যেন আটকে গিয়েছিল, আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিভিং রুমের পরিবেশে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল, আর সকলে বুঝতে পারল জ্যাসপার আসলে কতটা রাগান্বিত। জ্যাসপারের চোখ দুটোতে যেন ঝলসে উঠল আগুনের স্ফুলিঙ্গ। তার গলার স্বর ঠান্ডা, কিন্তু তার প্রতিটি শব্দ যেন বজ্রাপাতের মতো শোনালো। আলভিরা, ফিওনাকে মাউন্টেন গ্লাস হাউসের টর্চার সেলে নিয়ে যাও। আমি ওর দুঃসাহসের জন্য শাস্তি ঠিক করে দেব। আলবিরা একটু থমকে গেল, যেন সে বুঝতে পারছিল না আদেশটা এতটা কঠোর হবে। তবুও সে মাথা নুইয়ে সম্মতি জানালো। ফিওনা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার শ্বাস দ্রুত হয়ে। থারিনিয়াস, ডাইনিং টেবিলের সামনে কাচের বক্স আনো। এমনভাবে তৈরি করো যেন অ্যাথেরিয়ন এর ভেতরে 24 ঘন্টা বন্দি থাকতে পারে। 3 বেলা ডাইনিং টেবিলের সুস্বাদু খাবার সে দেখবে, কিন্তু তার স্পর্শ করার অনুমতি থাকবে না। জ্যাসপারের পরিকল্পনা এতটাই অমানবিক অথচ এতটাই কার্যকর যে কেউই কোনো কথা বলতে সাহস পেল না। আমি এখনই খুঁজতে বের হব। থারিনিয়াস একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো। জ্যাসপারের ঠোঁটের কোণে এক ধরনের শীতল হাসি ফুটে উঠল। ফিওনারটা আমি নিজেই দেখছি। ওকে বোঝাতে হবে যে এই পাহাড়ে কোনো মানবীয় ছলনার জায়গা নেই। আলবিরা ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এলো। ফিওনার চোখে আতঙ্কের ছায়া দেখা গেল, যে পেছনে সরে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু আলবিরার দৃঢ় হাত তাকে ধরে ফেলল। চলো ফিওনা। আলবিরা শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল। ফিওনা জোরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জ্যাসপারের তীক্ষ্ণ দৃষ্টি তাকে থামিয়ে দিল। তার চোখে আগুনের ভাষা, যা কোনো প্রতিবাদের সুযোগই দেয় না। ডাইনিং রুমে থারিনিয়াস তখন কাচের বক্স নিয়ে আসতে শুরু করলো। কাচের বক্সটি উচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি। এর ভিতরে স্বচ্ছ ন্যানোশিল্ড প্রযুক্তি রয়েছে, যা বক্সের ভেতর থেকে বাইরে কিছুই বের হতে দেয় না। একবার এথেরিয়ান সেটার ভিতরে ঢুকলে সে শুধু বাইরে থেকে খাবার দেখতে পাবে, কিন্তু তার শক্তিশালী ড্রাগনের হাত দিয়েও বক্স ভাঙতে পারবে না। এদিকে ফিওনাকে টর্চার সেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মাউন্টেন গ্লাস হাউসের নিচের গুহার গভীরে শেলটি তৈরি করা হয়েছে। মাউন্টেন গ্লাস হাউসের আধুনিক টর্চার শেলটি ছিল একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি। দেওয়ালগুলি শক্তিশালী ট্রান্সপারেন্ট মেটা ক্রিস্টাল দিয়ে বানানো, যার ভেতর থেকে ফিওনা সবকিছু দেখতে পারবে। কিন্তু বাইরে যাওয়া তো দূরের কথা, দেওয়ালে হাত রাখলেও সেটি হালকা শক দেবে। পুরো শেলটি স্বয়ংক্রিয়। একটি কন্ট্রোল প্যানেল ছিল শেলের বাইরে, সেখান থেকে প্রতিটি মুভমেন্ট নিয়ন্ত্রণ করা যায়। শেলের মাঝে এক প্রকার তরল ধাতুর মতো, যা প্রয়োজন শক্ত করে বন্দিকে স্থির করে রাখতে পারে। জ্যাসপার টর্চার শেলে প্রবেশ করলো, তার মুখে কঠিন অভিব্যক্তি। ফিওনার চোখে তখনও বিদ্রোহের আগুন। আলবিরা শান্তভাবে সেলের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে ফিওনার জন্যে মৃদু সহানুভূতি ছিল। আলভিরা, এখানে তোমার প্রয়োজন শেষ, তুমি যেতে পারো। জ্যাসপারের কণ্ঠ কঠোর। আলবিরা কিছু বলল না, কিন্তু যাওয়ার আগে ফিওনার দিকে একবার তাকালো। তার চোখে ছিল এক ধরনের অমীমাংসিত সতর্কতা। জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে এলো, তার লম্বা ছায়া ফিওনার সামনে পড়ল। ফিওনা পেছাতে চাইল, কিন্তু দেওয়ালে গিয়ে আটকালো। তুমি পালানোর চেষ্টা করেছিলে ফিওনা, এখানে যেটা একদমই অগ্রহণযোগ্য। তার কণ্ঠ ছিল শীতল, যেন বরফের মতো। আমি শুধু ফিরে যেতে চেয়েছিলাম। ফিওনা কাঁপা কণ্ঠে বলল। তুমি ভুল করেছো, আর ভুলের শাস্তি অবশ্যই পেতে হবে। জ্যাসপার কঠিন কণ্ঠে বলল। জ্যাসপার এক ধরনের আধুনিক ডিভাইস নিয়ে সামনে এলো। সেটা ছিল ছোট পেন্সিলের মতো, কিন্তু এর শেষ অংশ থেকে লাল রঙের আলো বের হচ্ছিল। সে ফিওনার দুহাত সামনে টেনে আনলো। আপনি এটা কি করছেন? ফিওনার কণ্ঠে আতঙ্ক। তোমাকে একটা শিক্ষা দিতে হবে, যাতে ভবিষ্যতে তুমি আর এমনটা না করো। ফিওনার কণ্ঠে আতঙ্ক। সে দ্রুত ফিওনার হাত জিপটাই গিয়ে বাঁধল। জিপটাইটি সাধারণ ছিল না,
এটি বিশেষ ন্যানো মেটাল দিয়ে তৈরি, যা হাতের তাপমাত্রা অনুযায়ী নিজেকে শক্তিশালী করে। যতই শক্তি লাগিয়ে ছাড়ানোর চেষ্টা করা হবে, এটি ততই শক্ত হবে। এটা ছাড়ানোর চেষ্টা করবে না, কারণ পারবে না। জ্যাসপার কঠিনভাবে বলল। এরপর সে সেলের দেওয়া একটি বোতাম চাপল। সেলের মাঝে আলোর মতো চকচকে হয়ে উঠল। ফিওনা পিছনের দিকে তাকালো আর দেখল মেঝে থেকে ধীরে ধীরে ধাতব শিকল বের হচ্ছে, যা তার পা দুটি ধরে ফেলল। তোমার শাস্তি হবে এখানে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকা, ফিওনা। মেঝে তোমার শরীরের প্রতিটি নড়াচড়া শনাক্ত করবে। যদি একটুও বসার চেষ্টা করো, তাহলে এটা নিজে থেকেই শক দেবে। ফিওনার চোখে আতঙ্ক জমতে শুরু করলো। এটা খুব অমানবিক, আপনি এটা করতে পারেন না। তুমি একজন মানবী, আমি একজন ড্রাগন। আমি মানবিক হওয়ার চেষ্টা করছি না। জ্যাসপার চোখ তুলে তাকালো। তার সবুজ চোখে এক ধরনের নিয়ন্ত্রণ আর শক্তি। অ্যাথেরিয়নকে শাস্তি দেওয়া হয়েছে, এখন তোমার পালা। মনে রেখো ফিওনা, আমার রাজ্যে নিয়ম ভাঙার কোনো জায়গা নেই। ফিওনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। সে জানত জ্যাসপারের কঠিন ব্যক্তিত্বের সামনে তার কোনো কথা কাজে আসবে না। জ্যাসপার একবার পেছন ফিরে তাকালো আর সেল থেকে বেরিয়ে গেল। সেলের স্বয়ংক্রিয় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর ফিওনা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, চারপাশের অদ্ভুত প্রযুক্তির ভেতর বন্দি। তার সামনে ছিল 24 ঘন্টার এক দীর্ঘ পরীক্ষা। এথেরিয়ান নিজের পাখা ছড়িয়ে বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাসপারের সিদ্ধান্ত যেন পাথরের মতো স্থির। তার চোখে এক ধরনের অদম্য আগুন, যা এথেরিয়ানের প্রতিটি যুক্তিকে অগ্রাহ্য করে। জাসু ভাইয়া, আমি তো কোনো ভুল করিনি। আমি জানতাম নাও পালাতে চাইবে। এথেরিয়ান অসহায়ভাবে বলল। একজন ড্রাগন হয়ে তোর এতটা অসতর্ক হওয়া সম্ভব নয়। তুই একজন রক্ষক, অথচ এক মানবী তোকে বোকা বানিয়ে পালিয়ে যেতে পেরেছে। এটা ক্ষমার যোগ্য নয়। তোর শাস্তি ঠিক করা হয়েছে। জ্যাসপারের কণ্ঠ ছিল বরফের মতো শীতল। জ্যাসপার থারিনিয়াসকে নির্দেশ দিলেন। ডাইনিং টেবিলের সামনে সেই কাঁচের বাক্সটি আনো। আমি চাই অ্যাথেরিয়নকে সেখানে বন্দি করা হোক। থারিনিয়াস জ্যাসপারের নির্দেশ মতো মাধ্যমে কাঁচের বাক্সটা আনলো। কাঁচের বাক্সটি ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির। এটি তৈরি হয়েছে ক্রিস্টালাইন কার্বোনাইট নামক একটি উপাদান দিয়ে, যা ড্রাগনের সমস্ত শক্তিকে প্রতিফলিত করে। বক্সটি স্বয়ংক্রিয়ভাবে ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। বাইরে থেকে এটি স্বচ্ছ কাচের মতো দেখতে হলেও এর ভিতরে ছিল এক ধরনের বিশেষ কেমিক্যাল সিস্টেম, যা ধীরে ধীরে বন্দিকে দুর্বল করে তোলে। বক্সের ভেতরে ঢুকেই এথেরিয়ান অনুভব করলো কেমিক্যালের গন্ধ। ডাক্সিলিন 7 নামে পরিচিত একটি বিশেষ তরল, যা ড্রাগনের শরীরের শক্তি সঞ্চালনকে ধীরে ধীরে কমিয়ে দেয়। এটি সরাসরি ড্রাগনের জৈব শক্তিকে লক্ষ্য করে, ফলে তাদের শারীরিক শক্তি কার্যত নিস্তেজ হয়ে পড়ে। বক্সটি থারিনিয়াস আর আরও 2 ড্রাগনের সাহায্যে ডাইনিং টেবিলের সামনে স্থাপন করা হলো। এর ভেতর এথেরিয়ানকে বাধ্য করা হলো প্রবেশ করতে। তোর শাস্তি এখানেই শেষ না। তুই 3 বেলা এই ডাইনিং টেবিলের পাশে সুস্বাদু খাবারের গন্ধ পাবি, কিন্তু তুই কিছু খেতে পারবি না। কেমিক্যালটাও তোর ক্ষুধার অনুভূতিকে বাড়িয়ে তুলবে, তবে খাওয়ার সামর্থ্য তোকে আমি দিচ্ছি না। জ্যাসপার কঠোর কণ্ঠে বলল। বক্সের ভেতরে একটি ধাতব আসন ছিল। এথেরিয়ান সেখানে বসার চেষ্টা করলো, কিন্তু আসনটি ঠান্ডা থেকে ক্রমশ গরম হতে শুরু করলো। এটি তাপমাত্রা অনুযায়ী বন্দিকে অস্বস্তি দিতে সক্ষম। এর ভিতর আরেকটি সিস্টেম সক্রিয় হলো। বক্সের চারপাশ থেকে আলোক রশ্মি এথেরিয়ানের শরীরে পড়তে শুরু করলো। এই রশ্মি তার জৈব কোষগুলির শক্তি নিঃশেষ করার জন্য তৈরি। প্রতিটি রশ্মি তার শরীরের শক্তি কণিকাগুলো শুষে নিয়ে তাকে দুর্বল করে তুলতে লাগলো। বন্দি অবস্থায় এথেরিয়ান বুঝতে পারল এই শাস্তি কেবল শারীরিক নয়, মানসিক যন্ত্রণারও। খাবার দেখতে পাওয়া কিন্তু খেতে না পারা, শরীরের শক্তি নিঃশেষ হওয়া, সব কিছুই এক ধরনের মানসিক যুদ্ধ। জ্যাসপার তার চেয়ারে বসলো। একদিকে কাঁচের বক্সে দুর্বল হয়ে পড়া এথেরিয়ান, আর একদিকে ডাইনিং টেবিলে রাখা সুস্বাদু খাবার। অ্যাথেরিয়ন, ড্রাগন হওয়ার মানে কি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই শাস্তি। একবার শাস্তি শেষ হলে আশা করি তুই নিজের দায়িত্বটা বুঝে নিবি। জ্যাসপার বলল, তার কণ্ঠে ছিল এক ধরনের দায়িত্বপূর্ণ দৃঢ়তা। এথেরিয়ান নীরব রইল।
কাচের বক্সের ভেতরে বসে সে ধীরে ধীরে কেমিক্যালের প্রতিক্রিয়া অনুভব করলো। তার মনে একটাই চিন্তা ঘুরছিল, এই 24 ঘন্টা তাকে টিকে থাকতে হবে, তারপর আবার নিজের মর্যাদা ফিরে পেতে হবে। জ্যাসপার ধীর পায়ে কনফারেন্স কক্ষে প্রবেশ করলো। কক্ষটি ছিল সম্পূর্ণ সায়েন্স ফিকশন স্টাইলে সাজানো। কাছের দেওয়ালে হলোগ্রাফি স্ক্রিনে ভেসে উঠছিল বিভিন্ন ডেটা, গ্রাফ আর ভিজুয়াল রেন্ডারিং। কক্ষের কেন্দ্রে রাখা ছিল বিশাল একটি গোলাকার টেবিল, যার উপর হাইটেক প্রজেক্টরের মাধ্যমে মিশনের মানচিত্র ফুটে উঠেছে। মিস্টার চ্যান সিং ঘরের একপাশে দাঁড়িয়ে ড্রোনের মাধ্যমে প্রজেক্টরের উপাত্ত ঘাটাঘাটি করছিলেন। জ্যাসপারকে দেখে তিনি ঘুরে দাঁড়ালেন। চ্যান সিং বললেন, কবে থেকে মিশন শুরু করব কিছু ভেবেছো? জ্যাসপার জবাব দিল। আজকে সম্ভব না, কাল থেকে শুরু করব। চ্যান সিং তখন বলল, ঠিক আছে, তবে আজকেই কালকের জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুত রাখো। সময় নষ্ট করার মতো অবস্থা নেই। চ্যান সিং তার ডিভাইসটি টেবিলের ওপর রেখে বললেন, তবে কালকের জন্য যা যা প্রয়োজন আজকেই গুছিয়ে রাখো। এই অভিযান কোনো সাধারণ মিশন নয়। জাসপার, তোমাকে পৃথিবীর সবচেয়ে বিপদসংকুল পরিবেশের মুখোমুখি হতে হবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কি কি সরঞ্জাম লাগবে। মিস্টার চ্যান সিং একটি ম্যাপ অ্যাক্টিভেট করলেন। এটি ছিল আর্কটিক অঞ্চলের 3D ডিজিটাল রেন্ডারিং। তিনি পয়েন্টার দিয়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করলেন এবং একে একে বললেন, ড্রিলিং ড্রোন, এই যন্ত্রটি বরফের গভীর গহ্বর পর্যন্ত পৌঁছাতে ব্যবহার হবে। এটি স্বয়ংক্রিয় এবং তোমার নির্দেশ অনুসারে কাজ করবে। বরফের গহ্বরে পৌঁছে এটি এনার্জি ভাইন সংগ্রহে সাহায্য করবে। টেম্পারেচার শিল্ড স্যুট, আর্কটিকের তীব্র ঠান্ডা সহ্য করার জন্য তোমার শরীরে এই স্যুট থাকবে। এটি তোমাকে 0 ডিগ্রি থেকে -80 ডিগ্রি পর্যন্ত সুরক্ষা দেবে। এতে একটা বিল্ট ইন অক্সিজেন সাপ্লাই সিস্টেমও রয়েছে। এনার্জি ভাইন সংগ্রহকারী ডিভাইস, এই ডিভাইসটি এনার্জি ভাইনের শিকড় এবং পাতা বিচ্ছিন্ন না করে সংরক্ষণ করবে। এটি হালকা এবং বহনযোগ্য। আইস ব্রিউল রেপেলার, বরফের নিচের প্রাণীগুলোর জন্য এই যন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উচ্চ ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করে তাদের দূরে রাখবে। এনার্জি সিলিং, উদ্ভিদ থেকে নিঃসৃত অক্সিজেন সরাসরি সিলিন্ডারে সংরক্ষণ করতে হবে। এটি বিশেষভাবে ডিজাইন করা যাতে অক্সিজেনের কোনো অপচয় না হয়। নেভিগেশন ডিভাইস, তোমার যাত্রা ট্র্যাক করতে এবং ফিরে আসার সঠিক পথ খুঁজে পেতে এই ডিভাইসটি ব্যবহার হবে। এটি স্যাটেলাইট ডেটা ব্যবহার করে রিয়েল টাইম নেভিগেশন সরবরাহ করবে। চ্যান সিং তার ডিভাইসটি টেবিলের ওপর রেখে বললেন, ঠিক আছে, তবে কালকের জন্য যা যা প্রয়োজন আজকেই গুছিয়ে রাখো। এই অভিযান কোনো সাধারণ মিশন নয় জাসপার। তোমাকে পৃথিবীর সবচেয়ে বিপদসংকুল পরিবেশের মুখোমুখি হতে হবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কি কি সরঞ্জাম লাগবে।